বন্ধুরা, আজকের ক্লাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক আজকে আলোচনা করব। তার কারণ আজকের ক্লাসে তোমাদের জন্য রয়েছে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ লোকনৃত্য, লোকসঙ্গীত এবং পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের রাজ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ উৎসবগুলি পালন করা হয় সেই সমস্ত তথ্যগুলি আজকে দেখব। এখন তোমরা প্রশ্ন করবে যে হঠাৎ করে কেন এগুলো আমাদের জানতে হবে। তার কারণ তোমরা চতুর্থ শ্রেণীর যদি আমার পরিবেশ বইটি লক্ষ্য করো, সেখানেতে দেখতে পাবে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ লোকনৃত্য, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ উৎসব এবং পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ লোকসঙ্গীত এই নিয়ে কিন্তু একটা অধ্যায় করা রয়েছে। দেখো আমি স্ক্রিনে কিন্তু দিয়ে দিয়েছি, তোমরা ছবিগুলি দেখতে পাচ্ছ। তাই তোমরা যারা ভাবছো যে এটার ওপর ডেমো দেবে, তোমাদেরকে তো অবশ্যই জানতে হবে। তার সাথে সাথে যেহেতু তোমরা পশ্চিমবঙ্গ রাজ্য থেকে ইন্টারভিউ দিতে যাচ্ছ, তাই তোমাদেরকেও অতি অবশ্যই এই তথ্যগুলো জেনে যেতে হবে। অর্থাৎ কোন জেলাতে, পশ্চিমবঙ্গের কোন জেলায় কোন নৃত্যটি পালন করা হয়, কোন জেলাতে কোন লোকসঙ্গীত রয়েছে, কোন উৎসব আমরা আমরা আমাদের রাজ্যে পালন করে থাকি, এগুলো সম্পর্কে প্রত্যেককে কিন্তু ওয়াকিবহাল থাকতে হবে। তোমরা সাধারণত লক্ষ্য করবে এই তথ্যগুলো কিন্তু তোমরা অন্যান্য আরও যে সমস্ত বই আমরা সাধারণত পড়ে থাকি, সেই সমস্ত বইয়ে কিন্তু তোমরা এই তথ্যগুলো পাবে না। তাই প্রত্যেকেই মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা দেখো, এটা তোমাদের ইন্টারভিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো শুরু করা যাক আজকের মূল আলোচনা। দেখো, প্রথমেই আমরা দেখব পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ যে সকল লোকনৃত্যগুলি রয়েছে সেগুলি কি কি। প্রথমেই দেখো রয়েছে ঝুমুর নৃত্য। এই ঝুমুর নৃত্যটি আমরা কোথায় দেখতে পাই? এটি দেখতে পাই দেখো বীরভূম জেলা, বাঁকুড়া জেলার মধ্যভাগ, বাঁকুড়া জেলার পূর্ব দক্ষিণ পূর্ব ভাগ এবং পশ্চিম মেদিনীপুর জেলার পশ্চিম ভাগে কিন্তু এই ঝুমুর নৃত্যটি লক্ষ্য করা যায়। এই যে জেলাগুলি, কোন জেলাতে কোন লোকনৃত্য দেখতে পাচ্ছি সেটা কিন্তু অবশ্যই জানতে হবে। কারণ হঠাৎ করে তুমি ধরো বর্ধমান জেলা থেকে যাচ্ছ, তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তোমার জেলায় কী কী লোকনৃত্য আছে তুমি বলো তো, তাই না? তো তখন কিন্তু আমাকে বলতে হবে যে আমার জেলাতে ঝুমুর লোকনৃত্যটি আমি দেখতে পাই বা রয়েছে। এরপরে দেখব আমরা এর বিষয়বস্তু কি রয়েছে। দেখো, এই নৃত্যের মূল বিষয়বস্তু হলো রাধাকৃষ্ণের প্রেম লীলা, অর্থাৎ এখানেতে রাধাকৃষ্ণের প্রেম কাহিনী ফুটে ওঠে। তাছাড়াও এখানেতে রামায়ণ এবং মহাভারত অর্থাৎ আমাদের যে সমস্ত মহাকাব্যগুলি রয়েছে সেগুলোর বিভিন্ন কাহিনী কিন্তু এই নৃত্যের মাধ্যমে ফুটে ওঠে। এই নৃত্যেতে পুরুষ এবং মহিলা উভয়েই অংশগ্রহণ করে থাকেন, তবে পুরুষরা মূলত বাদ্যযন্ত্র বাজান, সুর তোলেন আর কণ্ঠ মেলান, আর নৃত্য পরিবেশন করেন মহিলারা। বোঝা গেছে? তাহলে ঝুমুর নৃত্যটা কি সেটা কিন্তু বলে দিলাম। এরপরে চলো দেখো, আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমাদের যে মেটেরিয়ালসগুলো তোমরা যদি দেখে থাকো প্রত্যেকেই জানবে যে আমরা চেষ্টা করি যেটা পড়বে সেটা যেন তোমার মাথাতে গেঁথে যায়। তার জন্য দেখো ছবি ব্যবহার করা হয়েছে। দেখো ঝুমুর ঝুমুর নৃত্য, এই যে ছবিটা যদি তোমরা দেখো এবং তার সাথে যদি তথ্যগুলো পড়ো, তাহলে কি বলো তো, তোমাদের সারা জীবন কিন্তু মনে থাকবে। ছবি দেখার সাথে সাথে পড়ছো, বহুদিন কিন্তু এটা মনে থাকবে। ওর জন্য ছবিগুলো আমরা ব্যবহার করে থাকি। চলো নেক্সট। এরপরে দেখো আমরা দেখব যে ভাদু নৃত্য। দেখো, ভাদু নৃত্য এটা কোথায় আমরা দেখতে পাই না, পশ্চিমবঙ্গের পশ্চিম সীমান্ত। বিশেষত কোথায়? পশ্চিমবঙ্গের পশ্চিম সীমান্তের মধ্যে রয়েছে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলিতে আমরা এই ভাদু নৃত্যটি দেখতে পাই। এবার এর সম্পর্কে কিছু তথ্য দেখব। দেখো, ভাদ্র মাসে এই উৎসব পালন করা হয়ে থাকে। ভাদু উৎসব নামটা শুনেই বুঝতে পারছো, তাই এটা ভাদ্র মাসে পালন করা হয়ে থাকে। এখানে নারী সমাজই মূলত এই উৎসবে অংশগ্রহণ করে। এই উৎসবে ঢোল, হারমোনিয়াম, তবলা প্রভৃতি বাদ্যযন্ত্র বাজানো হয়ে থাকে এবং এই নৃত্যের মাধ্যমে পৌরাণিক নানান যে আধ্যাত্মিক ভাবধারা সেগুলি কিন্তু ফুটে ওঠে। ছবিটা যদি একটু দেখো তাহলে বুঝতে পারবে। এই যে ভাদু, এদেরকে আমরা বলি যে ভাদু, অর্থাৎ দুটো বাচ্চা মেয়ে রয়েছে, তারা কিন্তু বিভিন্ন পৌরাণিক যে আধ্যাত্মিক যে ভাবধারা সেগুলো দেখো সামনে তুলে ধরছে এবং পিছনে দেখো বেশ কয়েকজন লোক রয়েছে যারা কিন্তু বাদ্যযন্ত্র বাজাচ্ছে। বুঝতে পারছো? চলো নেক্সট। এরপরে দেখবো আমরা আলকাপ। দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যাদের উত্তরবঙ্গে বিশেষত বাড়ি তারা কিন্তু এটার সাথে পরিচিত। আলকাপ, এই আলকাপ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, মালদা এই সমস্ত জেলাগুলিতে কিন্তু আমরা দেখতে পাই। আলকাপের যে শিল্পীরা তারা রঙ্গ বা ব্যঙ্গের মাধ্যমে সমাজের বিভিন্ন ঘটনাকে উপস্থাপন করে থাকে। তোমরা ছবি দেখতে পাচ্ছ, বিভিন্ন যে ব্যঙ্গ বা রঙ্গ তামাশা যেটা হয় তার মাধ্যমে কিন্তু সমাজের বিভিন্ন ধরনের ঘটনাকে কিন্তু তারা সেখানেতে উপস্থাপন করে। ছবিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আলকাপের ছবি।
এই লোকনৃত্যটি ধর্মীয় অনুষ্ঠানের সাথে কিন্তু যুক্ত নয়, কারণ আমরা দেখলাম আলকাপ এখানে রঙ্গ তামাশার মাধ্যমে কিন্তু এই নৃত্যটা পরিবেশন করা হয়ে থাকে। এটা কিন্তু কোনো ধর্মীয় অনুষ্ঠানে, আগে আমরা দেখলাম যে ভাদু, এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান, এখানে হিন্দু ধর্মের মানুষরা পালন করে। এই আলকাপ এটা কিন্তু কোনো ধর্মীয় অনুষ্ঠান নয়, কারণ এখানে হিন্দু মুসলিম প্রত্যেকেই কিন্তু অংশগ্রহণ করে থাকে, শিল্পী হিসাবে অংশগ্রহণ করে। কারণ এখানেতে রসিকতার সঙ্গে বা বিদ্রূপের সংমিশ্রণে এই আলকাপ কিন্তু এই নৃত্যটি পরিবেশন করা হয়ে থাকে। বোঝা গেছে? চলো নেক্সট, সাঁওতালি নৃত্য প্রত্যেকেই জানো। এটা মূলত আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম ভাগ এবং যে জায়গাতে সাঁওতাল এই সম্প্রদায়ের মানুষ বসবাস করে সেখানেই কিন্তু এই নৃত্যটি আমরা লক্ষ্য করতে পারি। বিশেষত যদি দেখি তাহলে দেখতে পাবো বীরভূম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর প্রভৃতি জেলাতে কিন্তু এই সাঁওতালি নৃত্য আমরা দেখতে পাই। এখানে মনে রাখবে, এই অনেক সময় জিজ্ঞেস করে যে সাঁওতালি নৃত্যে যে বাদ্যযন্ত্রগুলি বাজানো হয় তার মধ্যে দুটো নাম বলো, তখন কিন্তু বলতে হবে মাদল, ধামসা। এই যে বাদ্যযন্ত্রগুলো, বাঁশি, এগুলো কিন্তু এই নৃত্যের সাথে কিন্তু বাজানো হয়ে থাকে। তারপরে দেখো কয়েকটা উল্লেখযোগ্য সাঁওতালি নৃত্য, এটা না জানলেও চলবে, তবে মনে রাখতে পারো। তো সেটা হচ্ছে করম, ডাঙ্গা, লাগারে, বাহা, এই নামটার সাথে আমরা অনেকেই পরিচিত। বাহা, ঠিক আছে, এগুলো হচ্ছে সাঁওতালি নৃত্যের বিভিন্ন ভাগ। ঠিক আছে, অনেক ধরনের সাঁওতালি নৃত্য রয়েছে, তার মধ্যে এগুলো কিন্তু এক একটা ভাগ। ঠিক আছে, চলো নেক্সট। প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে এখানেতে মহিলারা হাত ধরে এবং মাথাতে ঘটি বা ওই কিছু একটা ওই রকম পাত্র নিয়ে কিন্তু তারা হাত ধরে নাচানাচি করে, এবং এখানেতে পুরুষরা কি করে না ওই যে ধামসা, যে মাদল, সেগুলো কিন্তু বাদ্যযন্ত্রগুলি বাজায়। ছবি দেখতে পাচ্ছ তোমরা, প্রত্যেকটা ক্ষেত্রে আমি কিন্তু ছবি দিয়ে রেখেছি মনে রাখার সুবিধার্থে। চলো নেক্সট। এরপরে দেখো, এটা অনেকে জানো না, এটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে রাবণ কাটা। এটা কোথায় দেখতে পাই? এটা কিন্তু পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায়। যাদের বাঁকুড়া জেলাতে বাড়ি তাদেরকে কিন্তু এটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ এটা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে কিন্তু আমরা এই যে লোকনৃত্যটি এটি কিন্তু দেখতে পাই। এটা কখন হয়ে থাকে না দুর্গাপুজোর সময় অষ্টমী থেকে দ্বাদশী পর্যন্ত প্রতি রাতেই রাবণের মুখোশ পরে কিন্তু এই নৃত্যটি পরিবেশন করা হয়ে থাকে। এটা কিভাবে পরিবেশন করা হয় না লম্ফঝম্প, ঢাক, ঢোল, কাঁসাই, বাঁশি প্রভৃতি এই সমস্ত যে শব্দ চমকের সাথে সাথে উৎকর্ষতা বৃদ্ধি করার সাথে সাথে মানুষের কি হয় করতালি বা হাততালির মাধ্যমে এই উৎসবটা পালন করে বা এই যে লোকনৃত্য সেটা পালন করে। কখন পালন করা হয় না দুর্গাপুজোর অষ্টমী থেকে দ্বাদশী পর্যন্ত। দেখো ছবিটা দেখতে পাবে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের মুখোশ পরে রয়েছে এবং তার সাথে সাথে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে এবং লম্ফঝম্পের মাধ্যমে কিন্তু এই নৃত্য পরিবেশন করা হয়ে থাকে। চলো নেক্সট, ছৌ নৃত্য খুবই গুরুত্বপূর্ণ একটি নৃত্য। ছৌ নৃত্য দেখো, ছৌ নৃত্যের কিন্তু তিনটি ভাগ রয়েছে, কারণ পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে পুরুলিয়াতে একটা দেখতে পাই, ঝাড়খণ্ডে দেখতে পাই এবং কিন্তু উড়িষ্যার ময়ূরভঞ্জতেও কিন্তু আমরা এই ছৌ নৃত্য দেখতে পাই। তোমাকে প্রশ্ন করতে পারে যে ছৌ নৃত্য পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন কোন রাজ্যে দেখতে পাই, তখন কিন্তু বলতে হবে যে ঝাড়খণ্ডেও দেখতে পাই এবং উড়িষ্যার ময়ূরভঞ্জেও কিন্তু আমরা ছৌ নৃত্য দেখতে পাই। এটা মাথায় রাখবে। তো পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় আমাদের যদি রাজ্য বলা হয় তাহলে আমরা পুরুলিয়া জেলাতে দেখতে পাই যে এই নৃত্যটি খুবই জনপ্রিয় একটি নৃত্য, কারণ এই যে নৃত্যটা কিন্তু শুধু আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ নেই, দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশেও কিন্তু এই নৃত্যটি কিন্তু পরিবেশন করা হয়ে থাকে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। চলো, এই নৃত্য মূলত চৈত্রের শেষ থেকে শুরু হয় এবং জ্যৈষ্ঠ মাস পর্যন্ত চলে। তবে এই নৃত্যটি এতটাই জনপ্রিয় যে সারা বছরই দেশের বিদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই নৃত্যটি চলতে থাকে। এবার নলেজ ক্যাপসুল বলে কিন্তু একটা ডেটা তোমাদেরকে দিয়ে রেখেছি, এটা তোমাদের প্রত্যেককে জানতে হবে। তার কারণ সঙ্গীত নাটক একাডেমি, আমরা জানি যে আমাদের ভারতের মোট 8টি ধ্রুপদী নৃত্য রয়েছে, তাই তো? এখন এই ধ্রুপদী নৃত্য, এই যে মানে নামকরণটা বা কোনটা ধ্রুপদী নৃত্য হবে সেটা ঠিক করে কে না সঙ্গীত নাটক একাডেমি। তাহলে সঙ্গীত নাটক একাডেমি অনুযায়ী আমাদের ভারতে মোট 8টি ধ্রুপদী নৃত্য রয়েছে। সেগুলো কি কি না ভরতনাট্যম, কত্থক, কুচিপুড়ি, ওড়িশি, কথাকলি, সত্রিয়া যেটা আমরা অসমে দেখতে পাই, মণিপুরি এবং মোহিনীঅট্টম। কিন্তু ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক এই ছৌ নৃত্যটাকেও কিন্তু ধ্রুপদী যে নৃত্য সেই নৃত্যের তালিকায় কিন্তু অন্তর্ভুক্ত করেছে। তাই যদি বলা হয় ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক অনুযায়ী ভারতের ধ্রুপদী নৃত্য কত, তখন কিন্তু আমাদের বলতে হবে 9টি। মনে রাখবে এই ডেটাটা, কারণ যদি বলা হয় যে ভারতের শাস্ত্রীয় নৃত্য কয়টি বা ধ্রুপদী নৃত্য কয়টি, তখন আমরা বলবো 8টি। কোন সংস্থা অনুযায়ী না সঙ্গীত নাটক একাডেমি অনুযায়ী। আর যদি বলা হয় যে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক অনুযায়ী ভারতের ধ্রুপদী নৃত্য কয়টি, তখন বলবো কিন্তু 9টি। কারণ এখানে কিন্তু এই যে 8টি, প্রথমের যে 8টি বললাম, এই 8টার সাথে কিন্তু এই ছৌ নাচটাকেও কিন্তু যুক্ত করা হয়েছে। এটা কিন্তু মাথায় রাখবে, তাই নলেজ ক্যাপসুল বলে তোমাদের আলাদা ফোল্ডার করে দিয়েছি।
চলো এবারে দেখবো এই ছৌ নাচ বা ছৌ নৃত্যের মাধ্যমে কি কি পরিস্ফুটিত হয়। দেখো এখানেতে দেখতে পাবো যে পুরাণ বা রামায়ণ বা মহাভারতের বিভিন্ন কাহিনী এর এই যে ছৌ নৃত্য এর মাধ্যমে কিন্তু ফুটে ওঠে। তোমরা ছবিটা যদি দেখো দেখতে পাবে যে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে যেটা, সেটা হচ্ছে মহিষাসুর মর্দিনী, তাই তো? এখানেতে অসুরকে বধ করা হচ্ছে, এই যে কাহিনীটা পৌরাণিক কাহিনী দেখো এই ছৌ নৃত্যের মাধ্যমে কিন্তু ফুটে উঠেছে। চলো নেক্সট। এবারে আমরা দেখব এটা কিন্তু এই ছৌ নৃত্য, এটা কিন্তু অ্যাকচুয়ালি শুরু হয় গণেশ বন্দনা দিয়ে। সাথে কি হয়, লম্বচম্প হয়ে থাকে, দেহভঙ্গি, দেহ কম্পন, হস্তপদচালনা, মুখোশের ব্যবহার, যেটা আমরা জানি যে মুখোশ পরেই কিন্তু এই নৃত্যটা করা হয়ে থাকে, এগুলি কিন্তু হয়ে থাকে। আর পশ্চিমবঙ্গ ছাড়াও আমরা ঝাড়খণ্ড, উড়িষ্যা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু এই ছৌ নৃত্য দেখে থাকি। বোঝা গেছে? চলো নেক্সট, বাউল নৃত্য। দেখো আমরা প্রত্যেকে বাউল গান বলি, কিন্তু এখানে কেন নৃত্য বলছি এগুলো নিয়ে আমি ডিটেলসে যাচ্ছি একটু পরে, তোমরা দেখতে পাবে। আগেই ব্যাপারগুলো জেনে নাও। দেখো বাউল নৃত্য, বাউল আসলে এক প্রকারের সঙ্গীত, তাই তো আমরা বলি না বাউল গান। তো বাউল এক প্রকারের সঙ্গীত, তবে সঙ্গীতের মধ্যে শরীর সঞ্চালন, অর্থাৎ ডানে বামে হেলে দুলে এই যে নাচ করা হয়ে থাকে, সেই কারণের জন্য এটাকে আমরা কি বলছি, বাউল নৃত্য বলছি। অর্থাৎ একদিকে বাউল যেমন একটা লোকনৃত্য, অন্যদিকে বাউল কিন্তু একটা লোকসঙ্গীত, সেটা আমরা পরে পড়ছি, ঠিক আছে? তো এখন এই বাউল কোথায় দেখতে পাই না, এটা দেখতে পাওয়া যায় বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত জেলাগুলিতে এই বাউল নৃত্য কিন্তু লক্ষ্য করা যায়। এই নৃত্যের প্রধান মানে এই নৃত্যে যে সমস্ত মানে বাদ্যযন্ত্রগুলি বাজানো হয়ে থাকে, তার মধ্যে আমরা দেখেছি যে দোতারা, গোপীযন্ত্র, প্রেমজুরি, ডুবকি, খমক, খঞ্জনি, নুপুর এই সমস্ত বাদ্যযন্ত্রগুলি কিন্তু বাজানো হয়ে থাকে। আর কয়েকজন বিখ্যাত বাউল শিল্পীর যদি নাম বলা হয়, তাহলে প্রথমেই আসে লালন ফকির বিশ্ববিখ্যাত, গোষ্ঠগোপাল দাস এর নামের সাথেও আমরা পরিচিত, পবন দাস, বাসুদেব দাস, বিদিত লাল দাস এবং মুকুন্দ দাস। আমরা প্রত্যেকেই এই মুকুন্দ দাসের নাম শুনেছি, লালন ফকিরের নাম শুনেছি, গোষ্ঠগোপালের নাম শুনেছি, এগুলো কিন্তু বিখ্যাত বাউল শিল্পী, মাথায় রেখো। চলো নেক্সট দেখো, এরপরে দেখব গম্ভীরা। আমরা যারা উত্তরবঙ্গে রয়েছি তারা এই এই যে গম্ভীরা যে লোকনৃত্য, এটার সাথে অনেকেই পরিচিত, কারণ পশ্চিমবঙ্গের বিশেষত মালদা জেলাতে এই লোকনৃত্যটি লক্ষ্য করা যায়। কাঠের তৈরি মুখোশ পরে কিন্তু এই ঢাক, ঢোল, বাঁশি, কাঁসি এই সমস্ত বাজিয়ে এই নৃত্যটি পরিবেশন করা হয়ে থাকে। দেখতে পাচ্ছ ছবিটা দেওয়া রয়েছে, বিভিন্ন ধরনের মুখোশ পরে কিন্তু এই গম্ভীরা পালন করা হয়। আর মনে রাখবে এটা কিন্তু উত্তরবঙ্গের একটি বিখ্যাত লোকনৃত্য, মালদাতে, মূলত মালদাতে কিন্তু এটা পালন করা হয়। চলো নেক্সট, কাঠি নাচ। দেখো এরপরে আমরা দেখবো যেটা কাঠি নাচ। কাঠি নাচ পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল। এবার রাঢ় অঞ্চল কোনটা না, পশ্চিমবঙ্গের যদি মানচিত্র লক্ষ্য করো দেখবে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের যে অংশটা আছে, মূলত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এই যে জায়গাগুলো, এগুলোকে বলা হয় রাঢ় অঞ্চল। তো এই রাঢ় অঞ্চলেতে কিন্তু এই কাঠি নাচ লক্ষ্য করা যায়। এটা দুর্গাপুজোর যে অষ্টমী, এই অষ্টমী থেকে পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত এই উৎসব চলে থাকে। আর এই নৃত্যে অংশগ্রহণ করে মূলত পুরুষরা, কারণ এখানে কিন্তু কোনো মহিলা অংশগ্রহণ করে না কাঠি নাচে। অনেকে হয়তো ভাবে কাঠি নাচ তো এ তো নৃত্য, তাহলে মেয়েরা অংশগ্রহণ করবে। মনে রাখবে এই কাঠি নাচ, এই নৃত্যে কিন্তু কোনো রকম মেয়েরা অংশগ্রহণ করে না। এই আমরা দেখো যখন ডিএলএড করেছি, অনেকেই যখন প্রশিক্ষণ নিয়েছে, আমাদেরকেও কিন্তু ওই যে ব্রতচারীর সময় কাঠি নাচ করতে হয়েছিল, এই যে কাঠি নাচ, সেই কাঠি নাচের সাথে কিন্তু ওই কাঠি নাচের কিন্তু কোনো সম্পর্ক নেই, ওটা আলাদা কাঠি নাচ। আর এটা কিন্তু একটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি, এই কাঠি নাচ কিন্তু আলাদা। দেখো এটা বলা হচ্ছে এখানে কিন্তু পুরুষরা অংশগ্রহণ করে থাকে, তারা মহিলাদের যে শাড়ি সেটাকে ঘাগরার মতো করে পরে, এবং তার সাথে লাল রঙের দুটি কাঠি থাকে, এবং গানের সঙ্গে এই নৃত্য পরিবেশন করে। ছবিটা যদি দেখো তাহলে বুঝতে পারবে, দেখতে পাচ্ছ, দেখো ছেলেরাই কিন্তু এখানে মূলত অংশগ্রহণ করে থাকে। চলো নেক্সট দেখো, এরপরে আমরা দেখব যে ঢালি নৃত্য। আচ্ছা এখানে একটু বলে রাখি যে গায়ক মাদল নিয়ে নেচে নেচে গান করে এবং গায়ককে ঘিরে বৃত্ত করে কিন্তু এই নৃত্যটি পরিবেশন করা হয়। নৃত্যের সময় কাঠিতে আঘাত করা হয়, এবং এই নাচের অনুষঙ্গে কি হয় না, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, কাঁসি, করতাল এই সমস্ত বাদ্যযন্ত্রগুলি বাজানো হয়। ঠিক আছে, চলো এরপরে দেখবো ঢালি নৃত্য। দেখো ঢালি, ঢালি শব্দটা শুনেই বুঝতে পারছো যে আগেকার দিনের যখন যুদ্ধক্ষেত্রে যাওয়া হতো, তখন তরোয়ালের সাথে কি ব্যবহার করা হতো, এই ঢালি ব্যবহার করা হতো। সেই ঢালি থেকে এসেছে কিন্তু এই ঢালি নৃত্য। ঢালি এক প্রকারের ছৌ নৃত্যের মতোই কিন্তু যুদ্ধ নৃত্য। মনে রাখো ছৌ নৃত্য কিন্তু একটা যুদ্ধ নৃত্য, কারণ ওখানে দেখবে লাফালাফি করে যুদ্ধের মতো করে কিন্তু নৃত্যটা প্রদর্শন করা হয়। ঠিক একইভাবে ঢালি নৃত্য, এটাও কিন্তু একটি যুদ্ধ নৃত্য।
এখানে ঢালি বলতে ঢাল ব্যবহারকারী যোদ্ধাকে বোঝানো হয়েছে। এখানে মূলত কাঠ বা বেতের তৈরি যে ঢাল, সেই ঢাল ব্যবহার করা হয়। তোমরা ছবিটা একটু ভালো করে লক্ষ্য করো। এই যে অংশটা, এই যে গোল মতো অংশটা, এটা কাঠের বা বেতের তৈরি হয়ে থাকে, এটাকে ঢাল বলা হয়। ঠিক আছে, এটা আমরা দেখতে পাই কোথায়? বীরভূমে, নদিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, বাঁকুড়ার যে বিষ্ণুপুর, সেই সমস্ত জায়গাতে কিন্তু এই ঢালি নৃত্য আমরা লক্ষ্য করি। দেখো, এটা কিন্তু যেহেতু যুদ্ধের একটা ব্যাপার রয়েছে এই নৃত্যের মধ্য দিয়ে, তাই একদল কি হয় না, এই যে আক্রমণ, একজন আক্রমণ করছে আর অপরজন কিন্তু আত্মরক্ষা, তাকে নিজেকে কি করে আত্মরক্ষা করতে হবে, সেলফ প্রোটেকশন কিভাবে করতে হবে, সেটা কিন্তু এই নৃত্যের মাধ্যমে দেখানো হয়। অর্থাৎ ঢালি নৃত্যের দুটি মানে আঙ্গিকে বিন্যস্ত, একটি হলো আক্রমণাত্মক আর অপরটি হলো আত্মরক্ষামূলক। ঠিক আছে, চলো নেক্সট। দেখো, এরপরে আমরা দেখব রনপা। দেখো, এটা খুব দেখতে, মানে দেখতে এতটাই সুন্দর লাগে, দেখবে মানুষটা অনেক বড় লম্বা হয়ে যায়, কারণ এখানেতে এই যে নৃত্যটা, এই নৃত্যটা তো যদি তোমরা লক্ষ্য করো, দেখবে এই যে বাঁশের দুটো, বাঁশের যে বা লাঠি যদি আমি বলি, এই লাঠিগুলোকে দু পায়েতে বেঁধে নেওয়া হয়, দিয়ে কিন্তু এই নৃত্য পরিবেশন করা হয়। দেখো, ডিটেলস আমি বলছি। এটা মূলত আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গের বীরভূম, এছাড়াও আমরা দেখতে পাই বাঁকুড়াতে, মেদিনীপুরে, এই সমস্ত জায়গাগুলিতে আমরা এই রনপা, এই যে লোকনৃত্য, এটা দেখতে পাই। এই যে যারা নাচ করে তাদেরকে কি বলে? নর্তক। যেহেতু পুরুষ, নর্তকরা দুটি লাঠির নিচে পায়া বেঁধে নেন এবং সেই দুটি নিয়ে দ্রুত বিক্ষেপণ এর মাধ্যমে নানান ভঙ্গিতে তারা কিন্তু নৃত্য করে থাকেন। এখানে রনপা, এই রনপা মূলত কি না, যেটা তোমাদেরকে আমি এই আগে ছবিতে দেখালাম, এই যে এগুলোকে বলা হচ্ছে রনপা। এই যে দুটো অংশ দেখতে পাচ্ছ, এই লাঠির মতো লম্বা লম্বা, এইটাকে বলা হয় রনপা। এক জোড়া, মানে দুটো থাকে যেহেতু দু পায়ের জন্য, তো সেই কারণের জন্য এক জোড়া। এই রনপা আসলে কি, দেখো, রনপাটা আর কিছুই নয়, এটা হচ্ছে খুব উঁচু লাঠি, যার ওপরে জুতা বা হাতল লাগানো থাকে এবং মাটি থেকে অনেক উপরে এটার মাধ্যমে হাঁটা যায়। আগেকার দিনে যখন দ্রুতগামী গাড়ি ছিল না এবং শারীরিক সামর্থ্য থাকলে এই কি করতো না, রনপা দিয়ে, এই ঘোড়ার গাড়ির সস্তা বিকল্প হিসাবে কিন্তু তারা রনপা ব্যবহার করতো। আর যে সমস্ত ডাকাত যারা ছিল, যে প্রাচীন বাংলার ডাকাতি যেগুলো আছে, গুপ্তচরের কাজ, দৈত্য ইত্যাদির জন্য রনপা কিন্তু ব্যবহার করা হতো। কারণ কি, তাড়াতাড়ি পালিয়ে যেতে পারতো, স্পিডে ধরতে পারবে না, অনেকটা উঁচু আর অনেকটা ডিস্টেন্স অতিক্রম করা যাবে। তো আজকের যুগে রনপা প্রধানত সার্কাস, আমরা দেখেছি যে মেলাতে যে সার্কাসগুলি হয় সেখানে কিন্তু এই রনপা ব্যবহার করা হয়ে থাকে এবং বিখ্যাত প্রদর্শনীতে কিন্তু বিনোদনের জন্য এই রনপা কিন্তু ব্যবহার করা হয়। বলতে গেলে চলে, এই যে লোকনৃত্যটি, এটা প্রায় আর দেখতেই পাওয়া যায় না, এটা কিন্তু একদম বিলুপ্তর পথে। ঠিক আছে, তো এটা গেল মূলত আমাদের রনপা নৃত্য, যেটা আমি বললাম। এরপরে দেখব কালী নাচ বা কালী নৃত্য। এটাও কিন্তু এক ধরনের লোকনৃত্য। এটা দেখো, পশ্চিমবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কুচবিহার, এই সমস্ত জেলাগুলিতে শিবের গাজন উপলক্ষে কিন্তু এই নৃত্য পরিবেশন করা হয়ে থাকে। মনে রাখবে, এই নৃত্যে বিভিন্ন মুখোশ পরা হয়ে থাকে, অর্থাৎ কালী, মা কালীর যে ধরনের মূর্তি আমরা দেখতে পাই, সেই ধরনেরই কিন্তু সাজার চেষ্টা করা হয়। দেখতে পাচ্ছ যে বিভিন্ন মুন্ডমালা, বিভিন্ন মুখে কালী মেকে আছে, অর্থাৎ কালীর যে রূপটা, সেই রূপটা অ্যাকচুয়ালি ধারণ করা হয় কালী নৃত্যের মাধ্যমে। তো সেটা এখানে দেখো বলা রয়েছে যে শিল্পীরা কি করেন, মুখোশ পরেন, কোমরে পিঠে কাঠবোর্ড বা পিচবোর্ড ব্যবহার করেন, গলায় কাপড়ের বা মাটির মুন্ডমালা ধারণ করেন, সমস্ত শরীরকে কালো রং করে নেন এবং এই নৃত্যটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। যেমন যদি বলি দিনহাটা, এই দিনহাটাতে আমরা এই কালী নাচ বা কালী নৃত্যটাকে ধাইচণ্ডা বলে থাকি, বীরভূমেতে এটাকে আবার বহুরূপী বলা হয়ে থাকে। এটা গেল আমাদের কালী নাচ বা কালী নৃত্য। এরপরে দেখব পুতুল নাচ বা পুতুল নৃত্য। তোমরা প্রত্যেকেই কম বেশি দেখেছো, যদিও এখন আর এটাকে দেখতেই পাওয়া যায় না। তো মূলত এই পুতুল নাচ বা পুতুল নৃত্য, এটা নদিয়া, কারণ তোমরা জানো যে কৃষ্ণনগর, নদিয়ার কৃষ্ণনগর কিন্তু পুতুলের জন্য, মাটির পুতুলের জন্য বিখ্যাত। তো সেই নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলিতেই পুতুল নাচ লক্ষ্য করা যায়। পুতুল নাচ প্রাচীন বাংলার ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত, কারণ অনেক পুরনো দিনে, অর্থাৎ আমাদের ঠাকুমা দাদু তাদের সময়ে কিন্তু এই নৃত্য কিন্তু খুব প্রচলন ছিল। বর্তমানে আর এই নৃত্যটি দেখতেই পাওয়া যায় না। এই নাচে শিল্পীরা মঞ্চের নিচে থাকেন, কারণ শিল্পীদেরকে আমরা দেখতে পাই না, তারা মঞ্চের নিচে থেকে পুতুলগুলিকে চালনা করেন এবং সাথে সাথে তারা কি করেন, বাদ্যযন্ত্র বাজান। তো বিভিন্ন সুতোর সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ যে পুতুলগুলিকে বিভিন্ন সুতো বা দড়ির সাথে বেঁধে রাখা হয় এবং বাজনার তালে তালে তাদেরকে কিন্তু তাল মেলানো হয়, অর্থাৎ একটা পুতুলের সাথে আর একটা পুতুলকে বাজনার তালে তালে কিন্তু নাচানো হয়, ওটাকেই বলা হচ্ছে পুতুল নাচ। বর্তমানে এই নৃত্যটি আর দেখা যায় না বললেই চলে, কারণ তোমরা দেখবে যে বিভিন্ন জায়গাতে অনেক নৃত্য থাকলেও কিন্তু পুতুল নাচ কিন্তু আর আমরা দেখতে সেভাবে পাই না, তাই তো। তো তাই এটা কিন্তু বর্তমানে
আর নেই বললেই চলে। চলো নেক্সট দেখো, এগুলো কিন্তু আমাদের হয়ে গেল আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত গুরুত্বপূর্ণ লোকনৃত্যগুলি রয়েছে সেগুলো আমরা দেখলাম। এখন তোমাদের প্রশ্নটি এভাবে জিজ্ঞেস করতে পারে যে লোকনৃত্য বা শাস্ত্রীয় নৃত্য এই দুটোর মধ্যে পার্থক্য কী? দেখো, লোকনৃত্য নামটা শুনেই বুঝতে পারছো, অর্থাৎ সাধারণ মানুষের জীবন ও সংস্কৃতি থেকে উদ্ভূত সহজ এবং স্বতঃস্ফূর্ত এবং দলবদ্ধ নৃত্য, যা সহজেই শেখা যায়, সেটাকে আমরা কি বলছি? লোকনৃত্য। আর শাস্ত্রীয় নৃত্যটা কি না, নাট্যশাস্ত্র। আমরা জানি ভরতমুনির যে রচিত নাট্যশাস্ত্র, সেই নাট্যশাস্ত্রের নিয়ম মেনে দীর্ঘ সাধনা এবং প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু এটা আয়ত্ত করতে হয়। এটা অত্যন্ত জটিল এবং সুশৃঙ্খল এবং সাধারণত একক পরিবেশনা এবং আধ্যাত্মিক ও পৌরাণিকের বিষয়বস্তু নিয়েই কিন্তু এই শাস্ত্রীয় নৃত্যগুলি তৈরি হয়ে থাকে। তোমরা দেখবে যে অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি বলো বা কেরলার যে মোহিনীঅট্টম বলো বা তোমার সত্রিয়, অসমে যে সত্রিয় বলো, প্রত্যেকটাই যে শাস্ত্রীয় নৃত্য রয়েছে, যেহেতু আমাদের দেখো এই ভরতমুনির নাট্যশাস্ত্র থেকে কিন্তু এই শাস্ত্রীয় নৃত্যগুলি এসেছে, সেই কারণে প্রত্যেকটি নৃত্যই কিন্তু হিন্দু দেবদেবীর সাথে সম্পর্কিত। তোমাদের আগের ক্লাসে আমি বলেছিলাম যে কোন নৃত্যটি কোন দেবদেবীর সাথে সম্পর্কিত, সেই নিয়ে তোমাদের হয়তো যারা নাচ, যাদের যাদের কাছে নৃত্য একটা হবি, তাদেরকে কিন্তু জিজ্ঞেস করতে পারে এই ধরনের প্রশ্নগুলো। তো তোমরা ওগুলো কিন্তু দেখে নিও। চলো, এরপরে আমি আগের যে ডেটাটাই সেটাই আমি তোমাদের এখানে একবার দিয়ে দিয়েছি রিভিশনের পারপাসে, যে আমাদের 8টি কিন্তু শাস্ত্রীয় নৃত্য রয়েছে সঙ্গীত নাটক একাডেমি অনুযায়ী। কিন্তু যদি বলা হয় যে ভারতের সংস্কৃতি মন্ত্রক, তাহলে কিন্তু সেক্ষেত্রে ছৌকে নিয়ে মোট কিন্তু 9টি। চলো নেক্সট দেখো, এরপরে আমরা দেখব পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ লোকসঙ্গীত। আমি প্রথম দেখলাম লোকনৃত্য, এরপর দেখব লোকসঙ্গীত। প্রথমেই জানতে হবে লোকসঙ্গীত আসলে কি, বা লোকগান আসলে কি। দেখো, লোকসঙ্গীত বা লোকগান হলো এমন গান যা নির্দিষ্ট অঞ্চলের মানুষের মধ্যে মৌখিকভাবে প্রচারিত। মানে এগুলো কিন্তু যে তুমি এই যেমন ধরো আমরা যে গানগুলো শুনি, যেগুলোকে আমরা আশা ভোসলে বলো বা লতা মঙ্গেশকর, বিভিন্ন শিল্পীরা যে গান গায়, সেই গানের সাথে এই গানের মূল পার্থক্য হলো এই গান যে কেউ গাইতে পারে। মানে এই গান গাওয়ার জন্য কোনো শিল্পীর প্রয়োজন হয় না, কিন্তু এই গানটা মূলত একটা নির্দিষ্ট এলাকার মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে। কারণ তুমি যদি দেখো টুসু গান, আমি পরে আলোচনা করব, সেগুলো কিন্তু পার্টিকুলার একটা নির্দিষ্ট জায়গাকে কিন্তু নির্দেশ করে। তো সেটাই বলা হচ্ছে। আর মূলত এই গানগুলি সাধারণত গ্রামে গঞ্জের মানুষদের মধ্যে বেশি মানে পরিচিত, এবং তারাই কিন্তু গেয়ে থাকে। আর যেগুলোকে আমরা লোকগান বলছি, সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট অঞ্চল, যেটা আগেই বললাম, নির্দিষ্ট অঞ্চলের সংস্কৃতি, ইতিহাস এবং জীবনযাত্রার প্রতি প্রতিফলন ঘটায়। এটাই হচ্ছে আমাদের লোকসঙ্গীত বা লোকগান। বোঝা গেছে? চলো, তাহলে আমরা প্রথমেই দেখব যে গুরুত্বপূর্ণ লোকগানের মধ্যে প্রথম যেটা রয়েছে সেটা টুসু গান। দেখো, টুসু গান সাধারণত লক্ষ্য করা যায় বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, বর্ধমান, এই সমস্ত জেলাগুলিতেই টুসু গান লক্ষ্য করা যায়। কখন দেখতে পাওয়া যায় না, পৌষ সংক্রান্তির দিন মকর পরব। আমরা জানি যে পৌষ সংক্রান্তিতে কি হয়, মকর পরব অনুষ্ঠিত হয়। সেই মকর পরব উপলক্ষেই কিন্তু এই টুসু গান করা হয়ে থাকে। চলো নেক্সট দেখো, পরবর্তীতে আমরা দেখব ভাদু গান। দেখো, নামটা শুনেই তোমরা বুঝতে পারছো, আগেই আমি বললাম। দেখো, এই ভাদু গান, যখন আমি বলছি ভাদু গান, তখন কিন্তু এটা লোকসঙ্গীত হচ্ছে। আর যখন ভাদু নৃত্য বলছি, তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে কি, লোক নৃত্য। এখন এই ভাদু একদিকে যেমন লোকসঙ্গীত, অপরদিকে কিন্তু লোকনৃত্য। তার কারণ এই ভাদু গানের সাথে সাথে কিন্তু নাচাও হয়ে থাকে। আর গান নাচ যেহেতু একসাথে হচ্ছে, তাই আমি এই ভাদুটাকে একদিকে লোকসঙ্গীতও বলবো, একদিকে আমরা লোকনৃত্যও বলবো। এটা মাথায় রাখবে। এটা আমরা কোথায় দেখতে পাই? এটা আমরা সেই রাঢ় অঞ্চল, অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর প্রভৃতি জেলাগুলিতে এই ভাদু মানে গান আমরা বা ভাদু নৃত্য লক্ষ্য করতে পারি। এবং এটা ভাদু পরব, যেটা আমরা ভাদ্র মাসে, যেটা আগেই বলে দিলাম যে ভাদ্র মাসের ভাদু পরবের সময় কিন্তু এই গান করা হয়ে থাকে। আর একটা মানে প্রাচীন মতবাদ রয়েছে, সেটা হচ্ছে যে এই যে পঞ্চকোট পুরুলিয়ার যে পঞ্চকোট জায়গা, সেই পঞ্চকোট জায়গার রাজকন্যা ভদ্রাবতী বা ভদ্রেশ্বরী, এর উদ্দেশ্যে কিন্তু এই উৎসব পালন করা হয়ে থাকে। আর বর্তমানে এই যে পাঞ্চেত পাহাড়ের কাছে এই যে পঞ্চকোট, এটা কিন্তু একটা বিখ্যাত ভ্রমণ ক্ষেত্র। পুরুলিয়ার যারা ক্যান্ডিডেট রয়েছে, তোমরা কিন্তু এটা মনে রাখবে। আর এই যে ভাদু গান, যেটা আগেই তোমাদের বললাম, ভাদু গান একদিকে যেমন লোকসঙ্গীত, অন্যদিকে কিন্তু ভাদু নৃত্য এক ধরনের লোকনৃত্য। যখন গান বলবো তখন বলবো আমি কি, লোকসঙ্গীত, আর যখন নৃত্য বলবো তখন কিন্তু বলবো লোকনৃত্য। এইটা কিন্তু মাথায় রাখো। চলো নেক্সট
ঝুমুর গান, দেখো আগেই বললাম ঝুমুর, ঝুমুর নৃত্যের সময় বলেছিলাম ওটা কি একটা লোকনৃত্য ছিল। আর এখন দেখো ঝুমুর কিন্তু এখানে যখন গান বলছি তখন কিন্তু এটা লোকগান হয়ে যাচ্ছে, কারণ কি এই গানের তালে তালে কিন্তু নৃত্যও পরিবেশন করা হয়, মাথায় রাখবে। আর আগেই আমি যেহেতু বলে দিচ্ছি তাই আমি আর কিছু এখানে বলছি না, মনে রেখো ঝুমুর লোকসঙ্গীত যেটা বা লোকনৃত্য, এটার সাথে কিন্তু মানে তাল মিলিয়ে বা এর একইভাবে মানে এই যেমনভাবে নৃত্যটা পরিবেশিত হয় ঠিক তেমনই কিন্তু এই মধ্যপ্রদেশে যে ভীমবেটকা, এই যে গুহাচিত্র, সেখানে কিন্তু এই ধরনের নৃত্যরত মানুষের চিত্র কিন্তু রয়েছে। আর সাধারণত ফসল কাটার মরশুমে কিন্তু এই ঝুমুর নৃত্য বা ঝুমুর গান কিন্তু পালন করা হয়ে থাকে। মনে রাখবে এটাও কিন্তু একদিকে যেমন তোমার লোকনৃত্য, অপরদিকে কিন্তু লোকসঙ্গীত। এরপরে দেখো আমরা দেখব বাউল। দেখো বাউল একদিকে যেমন আমাদের লোকনৃত্য, একদিকে কিন্তু লোকসঙ্গীত। কারণ কি, তার কারণ বাউল গানের সাথে সাথেই কিন্তু নৃত্য পরিবেশন করা হচ্ছে, তাই একদিকে যেমন লোকনৃত্য অপরদিকে লোকসঙ্গীত, যেটা আগে তোমাদের বললাম। তাহলে আগে আমরা দেখলাম কি লোকনৃত্যের ক্ষেত্রে বাউল দেখেছিলাম, এখন দেখছি লোকসঙ্গীতের ক্ষেত্রে। দেখো বাউল গানে বৈরব সহজী এবং সুফি মতের সমন্বয় কিন্তু ঘটেছে এই বাউল গানের মাধ্যমে। বর্তমানে ইউনেস্কো ইনটেনজিবল কালচারাল হেরিটেজ এর কিন্তু মর্যাদা পেয়েছে এই বাউল গানটা। আর বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত আমরা জানি, এবং কৃষ্ণদাস কবিরাজির যে চৈতন্য চরিতামৃত, এই যে দুটো কাব্যগ্রন্থ, এখানেতে কিন্তু বাউল গানের উল্লেখ পাওয়া যায়। আর বাউল গানেতে আমরা দেখতে পাবো যে একতারা, দোতারা, খমক, ডুগি এই সমস্ত বাদ্যযন্ত্রগুলি কিন্তু বাজানো হয়ে থাকে। তোমরা চতুর্থ শ্রেণীর বইটি যদি ভালো করে লক্ষ্য করো, দেখতে পাবে ওখানে কিন্তু লালন ফকিরের কথা বলা আছে, অর্থাৎ কয়েকজন বিখ্যাত বাউল শিল্পী যদি বলা হয় তাহলে লালন ফকির, পূর্ণদাস বাউল, সনাতন বাউল, এগুলোর কিন্তু নাম মনে রাখবে। যেহেতু গানের তালে তালে আমাদের পায়ের সঞ্চালন ঘটে থাকে, তাই একদিকে এটা কিন্তু লোকসঙ্গীত আর অপরদিকে লোকনৃত্য। ঠিক আছে, ভাটিয়ালি। দেখো ভাটিয়ালি এটা কিন্তু অনেকেই হয়তো মানে পরিচিত নও। তো ভাটিয়ালি এটা কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই। আর এই যে সঙ্গীতের এটা কিন্তু যে উদ্ভব, সেটা কিন্তু বাংলাদেশের মনমোহন সিংয়ের ব্রহ্মপুত্র নদের নিম্নগামী অংশ ভাটি, এই এলাকা থেকে কিন্তু এই ভাটিয়ালি শব্দটি এসেছে। মনে রাখবে এই ভাটিয়ালি এটা কিন্তু মাঝি মোল্লা এবং জেলেদের কিন্তু গান, অর্থাৎ মাঝি মোল্লা এবং জেলেরা কিন্তু এই ভাটিয়ালি গানটি করে থাকেন। আর কোথা থেকে উদ্ভব হয়েছে না, বাংলাদেশের ব্রহ্মপুত্র নদের নিম্নগামী অঞ্চল যেটা হচ্ছে ভাটি, এই এলাকা থেকেই ভাটিয়ালি এই এই যে তোমার লোকসঙ্গীত, সেই লোকসঙ্গীতটি কিন্তু এসেছে। দেখো নেক্সট দেখো আমরা দেখব ভাওয়াইয়া। এই ভাওয়াইয়া এই যে আমাদের লোকসঙ্গীত, এটা মূলত আমরা দেখতে পাই কুচবিহার, পশ্চিমবঙ্গের কুচবিহার, আলিপুরদুয়ার এবং অসমের গোয়ালপাড়া, এই সমস্ত অঞ্চলে কিন্তু এই ভাওয়াইয়া এই লোকসঙ্গীতটি আমরা লক্ষ্য করতে পারি। মনে রাখবে এই যে লোকসঙ্গীতটি, এটি কিন্তু এই যে মহিষাল, মহিষাল যেটা মহিষ পালক এবং তার সাথে মাহুত এবং গাড়িয়াল, এই সমস্ত শ্রমজীবী শ্রেণীর মানুষদের মধ্যে কিন্তু এই গানটি বা তারা এই গানটি গেয়ে থাকেন। ঠিক আছে, তো এটা মনে রাখবে, এটা মূলত উত্তরবঙ্গের একটি আমাদের লোকসঙ্গীত। চলো নেক্সট কবি গান। দেখো কবি গান এটা কিন্তু একটা গানের লড়াই বলতে পারো, কারণ সাধারণত দুটি দলের যে গানের লড়াই সেটাকে আমরা বলি কি কবি গান। অর্থাৎ এখানে এক একটি দলে কিন্তু একজন করে নেতা থাকে, তাদেরকে কি বলা হয়, কবিয়াল বা সরকার বলা হয়, তাদের মধ্যেই কিন্তু গানের লড়াইটা হয়ে থাকে। অর্থাৎ এই কবি গান এটা কিন্তু একটা গানের লড়াই। এবার কবি গানের বিভিন্ন অংশ রয়েছে, টোটাল 6টা, বা কবি গানের যে লড়াই হয় সেখানে কিন্তু 6টা অংশ অনুযায়ী এই কবি গানটা হয়ে থাকে। প্রথমে যদি দেখো বন্দনা, তারপরে আগমনী, এইসব ব্যাপারগুলো রয়েছে, এগুলো আমি ডিটেলসে বলছি না। তো এইভাবে কিন্তু কবি গান অনুষ্ঠিত হয়ে থাকে। কয়েকজন বিখ্যাত যদি আমি কবিয়ালের নাম বলি তাহলে দেখো দেখতে পাবে লোককবি লম্বোদকর চক্রবর্তী, তারপরে হারু ঠাকুর, নিতাই বৈরাগী, রাম বসু, এগুলো না জানলেও কোনো অসুবিধা নেই। অ্যান্টনি ফিরিঙ্গি, এই নামটা কিন্তু মনে রেখো, অ্যান্টনি ফিরিঙ্গি। ঠিক আছে, এই অ্যান্টনি ফিরিঙ্গির নামটা মনে রেখো তাহলেই হবে। চারণকবি মুকুন্দ দাস একজন বিখ্যাত কিন্তু কবিয়াল ছিলেন। দেখো নেক্সট আমাদের রয়েছে জারি গান। এই যে জারি গান, সারি গান, এগুলো কিন্তু তোমরা ক্লাস 4-এর আমার পরিবেশ বইয়েতে কিন্তু এগুলো পাবে, এগুলো দেখো রয়েছে। তো এটা মূলত মনে রাখবে, এই যে জারি গান এটা মূলত উত্তরবঙ্গে আমরা দেখতে পাই, মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা, 2 দিনাজপুরের মুসলিম অধ্যুষিত যে এলাকা রয়েছে সেখানেতে কিন্তু এই লোকসঙ্গীতটি চালু রয়েছে। এই গান মূলত হয়ে থাকে বা এই গানের যে মূল বিষয় সেটা হলো কারবালার যুদ্ধে হজরত মোহাম্মদের পুত্র হুসেন ইবন আলী এবং হাসান ইবন আলীর যে করুণ পরিণতি, সেই নিয়েই কিন্তু এই গান করা হয়ে থাকে।
চলো নেক্সট সারি গান, আমরা কম বেশি অনেকেই জানি। সারি গান মূলত নৌকা বাইচ প্রতিযোগিতার সময় গাওয়া হয়, অর্থাৎ বলতে পারি যেটা মাঝিদের একটা গান, যারা নৌকা বাইচ করে সেক্ষেত্রে এই গানটা করা হয়ে থাকে। সারি গানের প্রথম উল্লেখ পাওয়া যায়, যারা বাংলার অনার্স যাদের রয়েছে বা যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছে তোমরা জানো যে বিজয়গুপ্তের পদ্মপুরাণ, সেই বিজয়গুপ্তের পদ্মপুরাণে প্রথম কিন্তু এই সারি গানের উল্লেখ পাওয়া যায়। সারি গানের মূল উদ্দেশ্য হলো মূলত কর্মে প্রেরণা যোগানো, কষ্টকে লাঘব করা এবং তার সাথে বিনোদনের জন্য কিন্তু এই সারি গান করা হয়ে থাকে। বোঝা গেছে? এবার এখানে নলেজ ক্যাপসুল হিসাবে আমি দেখো একটা তথ্য দিয়েছি। শাস্ত্রীয় সঙ্গীত এবং লোকসঙ্গীতের মেলবন্ধনে গড়ে ওঠা ভক্তিগীতিকে আমরা বলছি কি সুগম সঙ্গীত বা সুগম সঙ্গীত। এখন এই কয়েকটি সুগম সঙ্গীতের যদি আমরা উদাহরণ দিই তাহলে ভজন, কীর্তন, শবদ, কাওয়ালি, অভঙ্গ, তৈবরম, এগুলো কিন্তু প্রত্যেকটাই এই সুগম সঙ্গীত। সুগম সঙ্গীত যদি বলা হয় তাহলে সেটা কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত এবং লোকসঙ্গীতের মেলবন্ধনে কিন্তু গড়ে ওঠা একটা সঙ্গীত হলো এই সুগম সঙ্গীত। উদাহরণ কয়েকটা: ভজন, কীর্তন, শবদ, কাওয়ালি, এগুলো কিন্তু আমাদের বিভিন্ন সুগম সঙ্গীত। চলো নেক্সট। এরপরে দেখবো পশ্চিমবঙ্গের বিখ্যাত উৎসব বা মেলা কোথায় কোনটা পালন করা হয়। দেখো গঙ্গাসাগর মেলা, আমরা জানি যে পশ্চিমবঙ্গের সব থেকে বড় যে মেলা সেটা হচ্ছে গঙ্গাসাগর মেলা। এটা দক্ষিণ 24 পরগনা জেলার হুগলি নদীর যে মোহনা সেখানে পালন করা হয়ে থাকে কপিলা মুনির আশ্রমের কাছে। এটি পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা এবং মকর সংক্রান্তির দিন কিন্তু এই মেলা হয়ে থাকে বা মকর সংক্রান্তির দিন থেকেই মেলা বসে থাকে। চলো নেক্সট, টুসু উৎসব। দেখো টুসু উৎসব আমরা দেখব। টুসু যেমন আমরা দেখলাম যে টুসু গান আমরা দেখেছি, তেমন টুসু উৎসবটাও দেখব। পশ্চিমবঙ্গে আগে দেখলাম যে কোথায় পালন করা হয়ে থাকে, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া অর্থাৎ রাঢ় অঞ্চলে কিন্তু এই টুসু উৎসব হয়ে থাকে। এটাও কিন্তু মকর সংক্রান্তির দিন এই উৎসব পালন করা হয়। চলো নেক্সট। এরপরে দেখো আমরা দেখব দক্ষিণ রায় উৎসব। এই দক্ষিণ রায় উৎসবটি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় কিন্তু পালিত হয়ে থাকে। আর মনে রাখবে এই দক্ষিণ রায়, এই যেটা আমরা বললাম দক্ষিণ রায়, ইনি হলেন একজন সুন্দরবন অঞ্চলের দেবতা। স্থানীয় বিশ্বাস অনুসারে তিনি মৎস্যজীবী এবং মধু সংগ্রহকারী, অর্থাৎ তোমরা জানো যে সুন্দরবনের প্রধান জীবিকায় যদি বলা হয় তাহলে মৎস্য মানে মাছ ধরা এবং তার সাথে কিন্তু মধু সংগ্রহ করা। এই মৎস্যজীবী যারা রয়েছে এবং মধু সংগ্রহকারী যারা রয়েছে তাদেরকে বাঘের হাত থেকে রক্ষা করে এই আমাদের দক্ষিণ রায় নামক এক দেবতা। তার উদ্দেশ্যে কিন্তু এই যে উৎসব সেই উৎসবটা পালন করা হয়ে থাকে। মনে রাখবে দক্ষিণ 24 পরগনা জেলাতে বনবিবির, দেখো এই যে বনবিবির উৎসবও কিন্তু পালন করা হয়। কারণ বনবিবি আগে দেখলাম দক্ষিণ রায় উনি কিন্তু একজন দেবতা, ভালো করে দেখো দেবতা, কিন্তু বনবিবি ইনি কিন্তু সুন্দরবনের দেবী। একই, মানে কারণটা একই। এই যে মৎস্যজীবী এবং মধু সংগ্রহকারী যারা রয়েছে তাদেরকে বাঘের হাত থেকে রক্ষা করার জন্যই কিন্তু তাদের পুজো করা হয়ে থাকে। একটা হলো দেবী, অর্থাৎ যেটা আমরা বলছি বনবিবির, আর একটা হলো আমাদের দক্ষিণ রায় যেটা হলো দেবতা। ঠিক আছে, সেই উদ্দেশ্যে আমাদের এই উৎসবগুলো পালন করা হয়। জয়দেবের কেন্দুলি মেলা তোমরা প্রত্যেকেই জেনে থাকবে, বিখ্যাত কবি জয়দেবের জন্মস্থান বীরভূমের কেন্দুলি, সেখানে কিন্তু এই মেলা আয়োজন করা হয়ে থাকে। আর এই মেলার বিশেষ আকর্ষণ কি বাউল গান। এবার কলকাতার আন্তর্জাতিক বই মেলা, তোমরা জানো যে এটা কিন্তু আমাদের এশিয়ার সব থেকে বড় বই মেলা। কারণ কলকাতার বই মেলা হলো এশিয়ার সব থেকে বড় বই মেলা, হচ্ছে কলকাতার বই মেলা। মনে রাখবে এটি 1976 সালে প্রথম শুরু হয়েছিল এবং 1984 সাল থেকে এটি আন্তর্জাতিক অর্থাৎ বিশ্ব বা আন্তর্জাতিক কিন্তু স্বীকৃতি লাভ করেছিল। চলো নেক্সট। দেখো এইবারের যদি থিম বলি 2025-এর যে রাষ্ট্র থিম যদি বলা হয় সেটা কিন্তু জার্মানি। আমি নেক্সট দিয়েছি, ছবিটা একবার দেখে নাও, দেখতে পাচ্ছ 2025-এর যে থিমটা দেখো এখানে দেওয়া রয়েছে 2025-এর জার্মানি। আমি এখানে ডিটেলস দিয়েছি, দেখতে পাবে। দেখো এটি এশিয়ার বৃহত্তম বইমেলা, এছাড়াও পৃথিবীর নন ট্রেড বইমেলা কিন্তু, মানে সবথেকে বড় কিন্তু নন ট্রেড বইমেলা হচ্ছে আমাদের এই কলকাতার বইমেলা। এই মেলাটি কলকাতার সল্টলেকের করুণাময়ী সেন্ট্রাল পার্কে কিন্তু আয়োজিত হয়। তোমরা প্রত্যেকেই করুণাময়ী বা সল্টলেক এগুলো জেনে থাকবে, কারণ তোমাদের এপিসি ভবন, তোমাদের ওখানে ইন্টারভিউ দিতে যেতে হবে। তো সেক্ষেত্রে এই সল্টলেকের করুণাময়ী সেন্ট্রাল পার্কে এই মেলাটির আয়োজন করা হয়ে থাকে। 2025 সালের কলকাতার আন্তর্জাতিক যে বইমেলা সেই বইমেলার রাষ্ট্র থিম ছিল জার্মানি, ছবি তোমাদেরকে দেখালাম। আর 2025 সালে কলকাতার আন্তর্জাতিক বইমেলার যে মানে এডিশন যদি বলা হয় সেটা কততম না 48তম, মনে রাখবে। বাণীপুর লোক উৎসব খুবই গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গের এটা উত্তর 24 পরগনা জেলাতে পালন করা হয়, বিশেষত হাবড়াতে এটা আয়োজন করা হয়ে থাকে এবং এটি কিন্তু দ্বিতীয় বৃহত্তম আমাদের লোক উৎসব, বাণীপুর লোক উৎসব। চলো নেক্সট, গাজন উৎসব।
এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে পালন করা হয়ে থাকে চৈত্র মাস থেকে বৈশাখ মাসে, অর্থাৎ কোনো জায়গাতে চৈত্র মাসে হয়, কোনো জায়গায় কিন্তু বৈশাখ মাসে পালন করা হয়ে থাকে গাজন উৎসব। আর এটা মূলত শিবের উদ্দেশ্যে কিন্তু এই গাজন পালন করা হয়। দেখবে এই গাজন উৎসবের কিন্তু আবার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে শিবের গাজন অর্থাৎ শিবের উদ্দেশ্যে পালন করা হয়, আর একটা ধর্ম ঠাকুরের উদ্দেশ্যে কিন্তু এই গাজন পালন করা হয়ে থাকে। তবে ধর্ম ঠাকুরের উদ্দেশ্যে যে গাজন পালন করা হয় সেটা কিন্তু বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত। বাঁকুড়া জেলার অনেক গ্রামে এই বুদ্ধের মূর্তিটাকে কিন্তু ধর্ম ঠাকুর নামে পুজো করা হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম গাজন কিন্তু দু ধরনের হয়ে থাকে, একটা শিবের গাজন হয়, একটা ধর্ম ঠাকুরের গাজন হয়। আর ধর্ম ঠাকুরের গাজন কিন্তু মূলত বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত। এখানে বুদ্ধের যে মূর্তি, সেই মূর্তিটাকেই কিন্তু দেবতা হিসেবে পূজিত করা হয়। দেখো এই গাজনের সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই চড়ক উৎসবও কিন্তু পালন করা হয়ে থাকে। এরপরে আমরা দেখব মারাংবুরুম উৎসব। তোমরা নামটা শুনেই বুঝতে পারছো, এটা সাঁওতাল এবং মুন্ডাদের প্রধান দেবতা, সেই দেবতার উদ্দেশ্যেই কিন্তু এই উৎসব পালন করা হয়ে থাকে। বিশেষত পশ্চিমবঙ্গের সাঁওতাল, যে সমস্ত জায়গাগুলিতে সাঁওতাল জাতিগোষ্ঠীরা বসবাস করেন, তারাই কিন্তু এই উৎসব পালন করে থাকেন। তো এই মারাংবুরুম উৎসব কিন্তু একটা সাঁওতালি উৎসব। দেখো এরপরে আমরা দেখব আমাদের পশ্চিমবঙ্গের গর্ব এবং পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য, সেটা হলো কি শান্তিনিকেতনের পৌষ মেলা। আমরা প্রত্যেকে জানি বীরভূমের শান্তিনিকেতনে প্রতি বছর ৭ই পৌষ থেকে কিন্তু এই মেলার সূচনা হয় এবং ৭ই পৌষের পর থেকে বেশ কয়েকদিন এই মেলা চলতে থাকে। মনে রেখো এই মেলার যে বিশেষত্ব সেটা হলো এখানে বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গের লোকসংস্কৃতি, লোকসঙ্গীত, বিশেষ করে বাউল গান যেটা আমরা আগে দেখলাম, এবং লোকনৃত্য এবং গ্রামীণ কারুশিল্পের একটা মিলন ক্ষেত্র হিসেবে কাজ করে। আর যেটা শান্তিনিকেতনে প্রথম এই যে মেলাটা, এটা কিন্তু শুরু করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তারপর থেকে রবীন্দ্রনাথ ঠাকুর এটার সাথে গ্রাম বাংলা শিল্প এবং সংস্কৃতিকে যুক্ত করেছিলেন। আর এই মেলায় বাউল গান, লোকনৃত্য, হস্তশিল্প, যেমন যেখানে আমরা কাঁথা স্টিচ, ডোকরা, এই সমস্ত শিল্পগুলি দেখতে পাই, এবং তার সাথে সাথে বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র, তোমরা দেখবে প্রচুর পরিমাণে মাটির জিনিসপত্র ওখানে কি প্রদর্শিত হয়, বিক্রি হয়। এগুলো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি সেগুলোকে কিন্তু তুলে ধরে। এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কি একটা ঐতিহ্য এবং গর্ব, তাই তো? শান্তিনিকেতনের পৌষ মেলা, এই পৌষ মেলা কিন্তু বিভিন্ন দেশ থেকে মানুষ কিন্তু এখানে দেখতে আসে, এটা কিন্তু মনে রাখবে। চলো নেক্সট। এরপরে দেখো আমরা দেখব পীরের মেলা বা উরস উৎসব। দেখো পীরের মেলা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে পালিত হয় এবং এই পীরের মেলার অপর যে নাম সেটা কিন্তু উরস উৎসব। মনে রেখো এই উৎসব উরস উৎসব নামে পরিচিত। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে অর্থাৎ হিন্দু মুসলিম সকলেই কিন্তু এই যে উৎসব, এই মেলায় সামিল হন এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অত্যন্ত ভক্তি এবং উৎসাহের সাথে কিন্তু পীরের উৎসব বা উরস উৎসব পালিত হয়। বিশেষত যদি জায়গাগুলো আমি বলি, পান্ডুয়ার যেটা মালদার যে পান্ডুয়া, সেই মালদার পান্ডুয়াতে, বসিরহাটের উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে, তারপরে মুর্শিদাবাদের খড়গ্রাম এবং উত্তর চব্বিশ পরগনাতে আমরা এই পীরের মেলা দেখতে পাই। অর্থাৎ পীরের মেলা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে হয়ে থাকে। আর মূলত এই মেলা কিন্তু এই যে পীর, আমরা নামটা শুনে বুঝতে পারছি, এখানে কিন্তু এই মুসলিম হিন্দুর ব্যাপার না, এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই কিন্তু এই মেলায় অংশগ্রহণ করে থাকে এবং এই মেলার অপর যে নাম সেটা কিন্তু উরস। ঠিক আছে, উরস উৎসব। চলো নেক্সট আমরা দেখব আর একটা পশ্চিমবঙ্গের যে আমাদের ঐতিহ্য বা পশ্চিমবঙ্গের যে গর্ব, বা আমরা বলতে পারি যে বিশ্ববিখ্যাত যে আমাদের উৎসব, সেটা হচ্ছে দুর্গা উৎসব বা দুর্গাপূজা। পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ উৎসবগুলির মধ্যে আমাদের দুর্গা উৎসব সব থেকে বড়, যেখানে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে প্রত্যেকে এখানে অংশগ্রহণ করে। মহালয়ার আগমনের মধ্য দিয়ে আমাদের এই উৎসবের সূচনা হয় এবং ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, বিজয়া দশমী, এই 5 দিন কিন্তু মূলত এই উৎসব পালিত হয়ে থাকে। আর আমরা প্রত্যেকে জানি দুর্গাপুজো মানেই কি নতুন পোশাক পরা, প্যান্ডেলে ঘোরা। তো সেটাই বলা হচ্ছে, মানুষ নতুন পোশাক পরে সেজে প্যান্ডেলে ঘোরে, যা কিন্তু একটা আনন্দময় মিলনের কিন্তু মিলন ক্ষেত্র তৈরি করে। আর এই উৎসব শুধুমাত্র ধর্মীয় উৎসব কিন্তু নয়, এটা বাঙালির শিল্প সংস্কৃতিকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রাধান্য দিয়ে থাকে। এবং সাথে সাথে এটা মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, শেষ পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মোস্ট পয়েন্ট। কারণ আমরা দেখব যে পশ্চিমবঙ্গের কলকাতাতে যে দুর্গাপুজোটি অনুষ্ঠিত হয়, সেই দুর্গাপুজো 2021 সালে 15ই ডিসেম্বর ইউনেস্কো অর্থাৎ ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এই ইউনেস্কো দ্বারা কিন্তু ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি এর কিন্তু মর্যাদা দেওয়া হয়েছে। অর্থাৎ মানবতার অবহমান সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় কিন্তু স্থান পেয়েছে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার দুর্গাপুজো। কত সালে? 2021 সালের 15ই ডিসেম্বর। এই পয়েন্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তাহলে বন্ধুরা
এই ছিল মূলত আজকের আলোচনা। এখানে আমি পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ লোকনৃত্য, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ লোকসঙ্গীত এবং পশ্চিমবঙ্গে যে সমস্ত উৎসবগুলি পালন করা হয় সেগুলি নিয়ে আমি আলোচনা করলাম। দেখো, এর বাইরেও প্রচুর উৎসব কিন্তু পশ্চিমবঙ্গে পালন করা হয়। আর আমরা জানি যে বাঙালি মানে কি, সেখানে 12 মাসে 13টা পার্বণ লেগেই আছে। যেমন ধরো, আমি যদি বলি কালী পুজো বা দীপাবলি বা লক্ষ্মী পুজো, এগুলো তো তোমরা প্রত্যেকে জানো, কিন্তু একটা ইন্টারভিউতে আমাকে যে যে জায়গা থেকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে সেগুলো কিন্তু আমি দেখো ডিটেলসে আলোচনা করে দিলাম। তোমরা যদি ক্লাস 4-এর বইটা দেখো, সেখানেও দেখতে পাবে সারি গান, জারি গান, ছৌ নাচ, এগুলো তো রয়েছে। তার থেকেও বেশি ডিটেলসে দেখো আমি এখানে আলোচনা করে দিলাম। অর্থাৎ বলতে পারো তোমাদের এই লোকসঙ্গীত, নৃত্য এবং এই উৎসব অর্থাৎ সংস্কৃতি রিলেটেড, পশ্চিমবঙ্গের সংস্কৃতি রিলেটেড কোনো প্রশ্ন যদি তোমাদেরকে জিজ্ঞেস করে, তাহলে কিন্তু তোমরা অনায়াসে কিন্তু এখান থেকে উত্তর দিতে পারবে। এর বাইরে আশা করছি কোনো প্রশ্ন তোমাদেরকে ইন্টারভিউয়ার জিজ্ঞেস করবে না, এবং তোমরা কিন্তু এর মধ্যে সকল প্রশ্নগুলো পেয়ে যাবে। তোমরা যদি আমাদের কাছ থেকে এই স্টাডি মেটেরিয়ালসগুলি পারচেস করতে চাও, তাহলে এই যে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করে স্টাডি মেটেরিয়ালসগুলি পারচেস করতে পারবে। অথবা তোমরা এই যে ভিডিও ডেসক্রিপশনে গিয়ে একটা লিঙ্ক দেখো দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপের লিঙ্ক, সেটা ক্লিক করে কিন্তু ডাইরেক্ট ওখান থেকেও কিন্তু তোমরা স্টাডি মেটেরিয়ালস পারচেস করতে পারবে। তো আমাদের প্রত্যেকটা স্টাডি মেটেরিয়ালস একদম ইন্টারভিউ ওরিয়েন্টেড, অর্থাৎ একদম ইন্টারভিউয়ের নিরিখে তোমাকে যেটুকু জেনে যেতে হবে সেটাই কিন্তু আমাদের এখানে দেওয়া রয়েছে। খুব সুন্দরভাবে একদম পড়তেও তোমাদের সুন্দর লাগবে, এবং পয়েন্ট অনুযায়ী কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এবং প্রত্যেকটা পিডিএফে তোমরা দেখতে পাবে যে সেখানে বিভিন্ন রকমের ছবি ইউজ করা হয়েছে, কালারফুল করা হয়েছে, যাতে পড়তেও ভালো লাগে এবং দীর্ঘদিন তোমাদের যাতে মনে থাকে। তোমরা যদি চাও আমাদের কাছ থেকে এই নোটসগুলি বা ইন্টারভিউর যে স্টাডি মেটেরিয়াল সেগুলি তোমরা নিতে পারো। এগুলো নিয়ে তোমরা যদি প্রিপারেশন করো, আশা রাখছি তোমাদের ইন্টারভিউ রিলেটেড যা কিছু প্রশ্ন করবে মোটামুটি উত্তর কিন্তু তোমরা করতে পারবে। যদি চাও তাহলে কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের কাছ থেকে স্টাডি মেটেরিয়ালস নিতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্ত। সকলে ভালো করে প্রিপারেশন নাও, সকলে ভালো করে ইন্টারভিউ দেবে, সকলের জন্য শুভকামনা রইল, আর সকলকে অসংখ্য ধন্যবাদ।